ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি দুপক্ষেই। তেহরানের পাশে চীন, পাকিস্তান, পাল্টা আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউনুস তারেক বৈঠকে সন্তুষ্ট সরকার, দেশের রাজনীতিতে স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে, জানালেন সিইসি। নগর ভবনে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে, ঘোষণা ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 169 জন হাসপাতালে, আরেকজনের মৃত্যু। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ। বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। জানাজায় শরিক বিভিন্ন দলের নেতারা। তারেক রহমান ও ডক্টর কামালের শোক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতে ইসরায়েল ইরান হামলা প্রসঙ্গ। তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি তীব্র হামলা চালিয়ে যাচ্ছে চিরশত্রু দুদেশ ইরান ও ইসরায়েল। গেল 24 ঘন্টায় নতুন করে ইরানের 80টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, 2টি তেল ও 1টি গ্যাস ক্ষেত্র সহ বহু স্থাপনা। আর একই সময়ে ইসরায়েল জুড়ে শত শত মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী তেল আবিব এবং হাইফা শহরের। ইরানের হামলায় এ পর্যন্ত 13 জন নিহত এবং 2 শতাধিক আহত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেফতার করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনায় হামলা হলে ইরানকে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তেহরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন, পাকিস্তান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল হামলায় তছনছ ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহর। শনিবার রাতের হামলায় আগুন জ্বলছে হাইফা তেল শোধনাগারে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের অসংখ্য ভবন, আর তার নিচে আটকা পড়েছে অনেকে। এসব ভবনের বিধ্বস্ত অবস্থা দেখে গাজার নিরীহ মানুষের যন্ত্রণা কিছুটা আঁচ করতে পারেন নেতানিয়াহু প্রশাসন। ইরানের হামলার পর বাতিয়াম এলাকাটি আর চেনা যাচ্ছে না। এর আগে শনিবার ইরান জুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে পাল্টা ইসরায়েলের শত শত মিসাইল ছুড়ে ইরানি বাহিনী। মুহূর্তেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন শহরে আঘাত হানে এসব মিসাইল। ইসরায়েলি বাসিন্দারা বাংকার সহ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এদিক ওদিক ছুটে বেড়ায়। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার মধ্যে বিনা উস্কানিতে গেল শুক্রবার ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পাল্টা জবাব দিচ্ছে ইরানি সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শান্তি চাইলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে, আর ইরান বলছে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না তারা। এরই মধ্যে 6ষ্ঠ দফা পারমাণবিক আলোচনা থেকে সরে এসেছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কোনো দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ঈদের লম্বা ছুটির পর রবিবারই কর্মমুখর হয়েছে সচিবালয়। অফিস করেছেন উপদেষ্টা, সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, যে কোনো সমস্যাই সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব। আর সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে কিছুটা যানজট হয়েছে। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন, এর ফলে থেকে 2 দিন প্রেশার, 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন,
রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের 15 বছরের তুলনায় ভালো। মানুষ আগে মনে করত থানায় ধরে নিয়ে দুটা পিটুনি আর লাথি মারাই ছিল পুলিশের কাজ। এখন সেই ধারণা বদলেছে। পুলিশ আগের চেয়ে এখন অনেক মানবিক বলেও দাবি করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। হ্যাঁ, পুলিশ প্রস্তুত আছে অবশ্যই। দেখে আইজি সাহেব কি সোজা এখন শোনেন, এখন আপনারা সচল যদি ওই আগের 15 বছরের মতো ভাবেন, গেলে দুইটা পিটি মারলো, পুলিশ খুব সচল। আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি, যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা, দুইটা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। ভারতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রপার চ্যানেলে বাংলাদেশে ফিরিয়ে দিতে সেই দেশের সরকারকে আহ্বানও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। লন্ডনে বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানানোর পর দেখা দেওয়া রাজনৈতিক টানাপোড়েন আপাতত থেমেছে। তবে গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য দরকার বলে মনে করেন তারা। রিপোর্ট আহমেদ সারওয়ারের। বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একমত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দেশের রাজনীতির আকাশে দেখা দেওয়া কালো মেঘ এ বৈঠকের পর কাটতে শুরু করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। যে নির্বাচনের সময়সীমাটা পুনর্বিবেচনা ফেব্রুয়ারি মাসে সেটি করার ব্যাপারে এক ধরনের নীতিগত ঐক্যমত্য এসেছে, সেগুলো রাজনীতিতে একটা স্বস্তিরজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আগামী নির্বাচনে তারা নির্বাচনী প্রক্রিয়া একটা বড় স্টেক হোল্ডার, তাদের সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা যদি আয়োজন করা হয়, সেটি অবশ্যই মানুষেরও প্রত্যাশিত এবং আমরা মনে করি যে সুষ্ঠুভাবে গণতন্ত্রের উত্তরণের জন্য এটা ইতিবাচক। যেহেতু বলা হচ্ছিল ডিসেম্বর থেকে জুন, এখন বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কখন হবে। তো ওর মধ্যে একটা আবার মাঝে মাঝে বলা হচ্ছিল এই রিফর্মস হলে আমরা অনেকগুলো এমন কথাগুলো ছিল যেগুলো ক্লিয়ার ছিল না। এই বৈঠকে ওই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। তো তাতে আমি মনে করি যে জনগণ কিছুটা হয়তো এখন চিন্তা করবে, আচ্ছা তাহলে আমি ভোট দিতে যেতে পারবো এবং একটা নির্বাচিত সরকার দেখব। নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়েও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান এই দুই বিশ্লেষকের। রাজনীতি যেটা বলা হয় শেষ কথা নেই, কোথায় যে কি থামে। আমাদের আপাতত বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তো যেই সচেতনতা আছে তার উপরে ভর করেই আমার মনে হয় অগ্রসর হওয়া ভালো। সরকার যেটুকু করতে পারবেন, একটা ট্রায়াল শুরু হয়েছে। এই ট্রায়াল আমি মনে করি না যে ফেব্রুয়ারির মধ্যেও এটার চূড়ান্ত হয়ে যাবে কিনা আমি জানি না, বা এপ্রিলের মধ্যেও এটা চূড়ান্ত হয়ে যাবে কিনা আমরা জানি না, কারণ 10 মাসের যে অগ্রগতি সেটা। কিন্তু তারপরেও আমরা মনে করি যদি সদিচ্ছা থাকে তাহলে সেখানেও আমাদের একটা দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে যাবে, এবং যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা তাদের জায়গা থেকে সেটিকে অব্যাহত রাখবেন। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র উত্তরণের পথে হাঁটবে, সেই অপেক্ষা তাদের। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কোনো দলের লেজুরবৃত্তি না করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের মাঠে যারা খেলে তারা খেলো, কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। আরও জানাচ্ছেন মোবাশির আহমেদ।
ঈদের লম্বা ছুটির পর রবিবার সকালে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সভা শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি। জানান, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। সিইসি জানান, নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন ভোটাররা। কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এবার হতে দেব না ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনের জন্য ইসি প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে ভোটের তারিখ চূড়ান্ত করবে সরকার। নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে, এটা বলার বিধান তো এখানে নাই। তফসিলের আগে যাদের 18 বছর হবে, কমিশন তাদের সবার ভোট দেওয়ার উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের সময় নাগরিক সেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি। নগরবাসীর যেন কোনো ভোগান্তি না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই সময়ে নিজস্ব তত্ত্বাবধানে জন্ম, মৃত্যু নিবন্ধন সহ জরুরি নাগরিক সেবা চালু থাকলেও বন্ধ থাকবে উন্নয়ন কাজ সহ বাকি সব সেবা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। রবিবার সকাল থেকে ডিএসসিসি নগর ভবনের কর্মকর্তা কর্মচারী সহ ইশরাক হোসেনের সমর্থকরা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে বেলা 11টায় নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এ সময় মেয়র পদে বসানোর বিষয়টি দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ে জোরে আমাদের যারা জনবল রয়েছে, জনশক্তি, তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন, আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবেই এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক। আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যা প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে। অতএব এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন। এদিকে নগর ভবনে আসা কর্মকর্তা, কর্মচারী ও নেতাকর্মীরা ইশরাক হোসেনের শপথের দাবিতে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন। মেয়র হিসাবে তো ইশরাক হোসেনকে পাই, আমরা ঢাকাবাসী মনে করি আমাদের দুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে। উনি বিদেশে থেকে লেখাপড়া করেছেন এবং বিদেশের মতো ঢাকাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা তার সেই প্রত্যয়ের আশান্বিত। মাননীয় প্রধান উপদেষ্টা, উনার এই জিনিসটা বোধগম্য হওয়া উচিত। উনার ভিতরে থেকে থাকা যদি কোনো উপদেষ্টা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ বাক্য পাঠ করেন তাল বাহানা করে থাকেন, অচিরেই সেটা বন্ধ করে দিয়ে উনাকে শপথ বাক্য পাঠ করান। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 169 জন, মৃত্যু হয়েছে আরেকজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে।
এসব মৃত্যুর সংবাদ বাড়িয়েছে আতঙ্ক। এদিকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আবহাওয়ায় ডেঙ্গুকে স্থায়ী সমস্যা হিসেবে উল্লেখ করে সারা বছরই সতর্ক এবং মশা নিধন কার্যক্রম চালু রাখার তাগিদ দিয়েছেন তারা। এদিকে করোনা আক্রান্ত হয়ে আজ একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে ২৬ জন। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাজধানীর মহাখালী ডিএনসিসির হাসপাতালের এই দীর্ঘ সারি ডেঙ্গু আক্রান্তদের, যাদের বেশিরভাগের বয়স 10 বছরের নিচে। রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক বেড়েছে ব্যাপকভাবে। দিনে দিনে সেই আতঙ্ক ছাড়িয়েছে ঢাকার বাইরেও। গেল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয় 5 জনের, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বেশি রোগী আসছেন দক্ষিণের জেলা বরগুনা থেকে। প্রথম দিকে স্বাভাবিক জ্বর মনে করায় অনেকে গুরুত্ব না দেওয়ায় বাড়ছে জটিলতা। পরশুদিন থেকে হালকা হালকা জ্বর দেখতেছিলাম, তো এরপরে খাবার দাবার অরুচি, অনীহা। এরপর বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু টেস্ট করাইলাম, পজিটিভ আসছে। এরপরে ঢাকা নিয়ে আসছে। আমাদের বরগুনা কোনো ডেঙ্গুর পদক্ষেপই নেয় না, কোনো মশার ওষুধ দেয় না ঠিক মতো। এই অবহেলার কারণে বরগুনা অনেক রোগী। আমার অনেক জ্বর ছিল, অনেক গাত ইউরিনারি অনেক কষ্ট, খারাপ লাগছিল। এই হিসাবে এখানে আসার পর এরা ইঞ্জেকশন দিছে। সন্ধ্যায় ও ভোরে এডিস মশার প্রাদুর্ভাব বেশি থাকায় এই সময়ে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ মহাখালী ডিএনসিসি হাসপাতালের পরিচালকের। যেহেতু বৃষ্টি শুরু হবে, বর্ষাকাল, জমে থাকা পানিগুলো যেন কোথাও দেয়ালের কার্নিশে বা ফুলের টবে কিংবা যে কোনো আমাদের বাসন বা যে কোনো অন্যান্য তৈজসপত্রে এখানে যেন জমে না থাকে। আমরা দেখেছি যে অনেক সময় কনস্ট্রাকশন ওয়ার্ক যারা করে সেখানেও কিন্তু অনেক পানি জমে থাকে। এগুলোর ব্যাপারে তাদের খেয়াল করতে হবে যেন সেখানে পানি না জমে থাকে। মশা নিধনে গ্রাম থেকে শহরের সবখানেই কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু বিস্তারের পাশাপাশি এবছর মৃত্যুহার আগের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো ডেঙ্গুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য মূলত তো এডিস মশাকে নিয়ন্ত্রণ বা নির্মূল করতে হবে। সেই কাজটি কিন্তু সারা দেশে হচ্ছে না। এই কাজটা করার জন্য একটি জাতীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করা দরকার, রাজধানী থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত। এখন পর্যন্ত সেই জাতীয় কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় নাই। ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত ৫,৫৭০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে করোনা রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় চট্টগ্রামে আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে 150 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 9 জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে 18 জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ে। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে 8 জন চট্টগ্রাম মহানগরীর। এদিকে করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। করোনা সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিলেটে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 জন রোগী। আক্রান্ত দুজনেই বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে 80 বছর বয়সী এক পুরুষের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আক্রান্ত অপরজন নারী। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সম্মুখ সারির বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। গণফোরাম সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোক জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেনও। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমেদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ছাত্রজীবন থেকেই যুক্ত ছিলেন রাজনীতির সাথে। 1986 সালের ৩য় জাতীয় সংসদ নির্বাচনে এই রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 1992 সালে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। 2009 সালে মোস্তফা মহসিন মন্টু গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 2 ও ঢাকা 3 আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে এবং ঢাকা 7 আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করলেও প্রত্যাশিত ফল পাননি।
গেল প্রায় 2 মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন মোস্তফা মহসিন মন্টু। ঈদের আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে রবিবার বিকাল 5টায় এই বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমবেদনা জানান শোকসপ্ত পরিবারকে। নীতির প্রশ্নে কোনো আপোষ করেন না। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। রবিবার বাদ এশা এলিফ্যান্ট রোডের মসজিদে মনোয়ারায় মোস্তফা মহসিন মন্টুর প্রথম নামাজে জানাজা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনেও। একটা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে গণফোরামের নেতা হিসাবে, সাধারণ সম্পাদক, পরবর্তীকালে সভাপতি হিসাবে তিনি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠনে তার অনবদ্য ভূমিকা ছিল। জাতি তাকে সেই দিন সেভাবেই দেখেছে। আমাদের জায়গা থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন তার এই দুনিয়াবী জীবনের সকল ভুলগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন, এবং আমরা তার পরিবারকে শক্ত হওয়ার আহ্বান থাকবে, ধৈর্য ধরার আহ্বান থাকবে। সোমবার সকাল 9টায় কেরানীগঞ্জে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ফের 22 জুন তলব করে চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার 5 ঠিকানায় টিউলিপকে এই নোটিশ পাঠানো হয়েছে। রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এর আগে রাজধানীতে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন। এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের 5টি ঠিকানায় 22 জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানায় রেজিস্ট্রি, ডাকযোগে ও সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি পাঠিয়েছেন। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। বিদেশের সুনির্দিষ্ট ঠিকানা, তার এক্স্যাক্ট লোকেশন মানে অ্যাড্রেস আমাদের কাছে নেই, সেই কারণে সেই ঠিকানায় কোনো পত্র প্রেরণ করা হয়। ইংল্যান্ডে বাংলাদেশিদের সম্পদ জব্দ হয় প্রমাণ করে দেশ থেকে টাকা পাচার হয়েছে। পাচার হওয়া এ সকল অর্থ ফেরত আনতে শিগগিরই আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানিয়েছেন। গভর্নর জানান, পাচার হওয়া টাকা উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার, তবে ঢালাওভাবে এই সুবিধা সবাইকে দেওয়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি। গভর্নর আরও জানান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা কিছুটা সহজ, কারণ এই দেশ দুটো তথ্য দিয়ে সহযোগিতা করে, কিন্তু অন্য দেশ থেকে এই প্রক্রিয়ায় পাচার হওয়া সম্পদ উদ্ধার করা কঠিন। তবে সকল দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। ব্যাংক একীভূত করার বিষয়ে গভর্নর জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। একীভূত করার জন্য নির্ধারিত ব্যাংকগুলোর চাকুরিরতদের আতঙ্কিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, পাচার হওয়া টাকা উদ্ধার প্রক্রিয়া থেকে মানুষের নজর অন্যদিকে নিতেই তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে দুষ্কৃতকারীরা। সমালোচনাকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, দেশ থেকে একটি ডলারও বিদেশে নেননি তিনি।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী একই সংসদীয় আসনে পুরুষ ও নারী দুজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে সেটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রবিবার বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে নারীর ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন প্রয়োজনীয়তা চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান যে নির্বাচন পদ্ধতি সেখানে অনেক সংসদীয় আসনে সংসদ সদস্যরা নারী সংসদ সদস্যদের যেতেই দেন না। তিনি বলেন, দ্বৈত প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সংরক্ষিত নারী আসন 100টি করা হলে ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হতে পারে বলেও শঙ্কা বদিউল আলম মজুমদারের। তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তার মাধ্যমে সারা দেশে এক ঝাঁক নারী নেতৃত্ব বের হয়ে আসবে। একই সাথে ভবিষ্যতে সংরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তা থাকবে না। সাধারণ আসনে যারা সংসদ তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন দুইজন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে এবং আপনি এটা আরপিওর মাধ্যমে করতে পারবেন না। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় লাঠিচার্জের পাশাপাশি একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে সচিবালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। SM ফয়েজ রিপোর্টে থাকছে বিস্তারিত। দাবি আদায়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে 17তম নিবন্ধনধারী শিক্ষকদের বাধা দেয় পুলিশ, কিন্তু বাধা ভেঙে সচিবালয়ে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ভুক্তভোগীদের দাবি, বিনা কারণে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। 17তম নিবন্ধনে পাশ করছি, তা আমাদের নিয়োগে আবেদন করতে দেয়নি পঞ্চম গণবিধিতে। তাই আমরা এই দাবি আদায়ের জন্য গেছিলাম লং মার্চ করার জন্য। আমাদের বাড়ি নির্বিচারে গুলি করলো, ককটেল চালালো এই ফেসিবাদী পুলিশ। এয়ারশেল নিক্ষেপ করলো, আমার উপরে আয়া পড়ছে। ওরা এই দূষণগুলো এখনো আছে, আমাদের উপরে আয়া পড়ছে। আমরা আমরা কিন্তু ব্যারিকেড ভাঙে যাই না, আমরা এই পারে ছিলাম। বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নিয়োগ দিতে হবে। পুলিশের দাবি, নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও মিছিল নিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে আন্দোলনকারীরা। ব্যারিকেডটা যখন ভাঙার চেষ্টা করে তখন পুলিশ প্রথমে বাধা দেয়, রিকোয়েস্ট করে, এরপরে মানতেছিল না। এরা আসলে একটু বেপরোয়া হয়ে গেছে যে তাদের আসলে কিছু ন্যায্য দাবিও আছে। তো সচিবালয়তে আমরা আসলে যেতেও দিতে পারি না, ওখানে তো 144 জারি করা আছে। এই সাউন্ড গ্রেনেড মারার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তো এই সাউন্ড গ্রেনেডের কারণে কিছু হয়তো বা ছোটোখাটো দু একজনের পায়ে টায়ে লাগছে, আহত হয়েছে। এর আগে রবিবার সকাল থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বটবৃক্ষ বাবা, যার ছায়াতলে থাকে পুরো পরিবার। বয়সের ভারে সেই বাবাই একসময় হয়ে যান শিশুর মতো। সেই বাবাদের কেউ কেউ হয়ে যান সন্তানের বোঝা। উপায় না পেয়ে আশ্রয় জোটে বৃদ্ধাশ্রমে। বাবা দিবসকে ঘিরে প্রবীণ হিতৈষী দুই বাবার জীবনযাপন উঠে এসেছে আসমা আক্তার নূপুরের রিপোর্টে। ক্যামেরায় লিটন খান। নখগুলো বড়, চুল দাড়ি অগোছালো, অপরিচ্ছন্ন পোশাক। পথে বাবা তাকিয়ে আছেন যদি ছেলে এসে তার নখগুলো কেটে দিয়ে যায়। তিনি আরাফাত ইন্টারন্যাশনাল কলেজের সাবেক প্রিন্সিপাল শেখ মোহাম্মদ মুজিবুল হক। বয়স 92 বছর। 30 বছরই কেটে গেছে এই প্রবীণ হিতৈষীতে। 3 মেয়ে, 1 ছেলের বাসায় জায়গা হয়নি এই বাবার। 30 বছর ধরে কেন আসি বলো, তুমি বলো কেন আসি? থাকতে হবে তাই আসি। মেয়েরা আসে না দেখতে? আসে, খুবই কম। খাই, ঘুমাই, দিবা স্বপ্ন দেখি, কারোর কথা মনে পড়ে না, ভালোবাসি। এদিকে ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও প্রবীণ হিতৈষীতে স্বেচ্ছায় এই ছোট্ট ঘরটি বেছে নিয়েছেন 65 বছর বয়সী গোলাম রাব্বানী। কোরআন পড়া, বই পড়া আর লেখালেখিতে সময় কাটে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই সাবেক কর্মকর্তার।
স্ত্রীর মৃত্যুর পর মেয়েদের কাছে বোঝা হতে চাননি তিনি। তাই দুই মেয়েকে জমিজমা ভাগ করে দিয়ে শেষ বয়সে নিজের মতো করে সময় কাটাতেই এখানে আশ্রয় খোঁজা। তাবলিগে পুরা 4 মাস থাকিছি। 4 মাসের পর তারপর আমি চিন্তা করলাম যে আমি কি মেয়েদের কাছে ফিরে যাব। আমি বললাম না, মেয়েদের কাছে গিয়ে আমি শান্তি পাবো না। তখন হবে কি, এই মেয়ে বলবে তুমি ওর ওখানে বেশি থাকতেছো, আমার এখানে আসো। এই মেয়ের কাছে আসবে, ওরাও বলবো যে তুমি ওখানেই থাকবে না এখানে আসবে। কিংবা এমনও হতে পারে স্বার্থের দুনিয়া, হয়েছে 1 মাস হয়ে গেছে, তুমি এখন ওখানে যাও, বলতে পারে না। আপন আত্মার বাহিরে সবাই পর। প্রবীণ হিতৈষী সংঘের কর্মকর্তা জানান, বর্তমানে 28 জন বাবা মা আছেন এখানে। তার মধ্যে 18 জন বাবা এবং 10 জন মা। পরিবারের কাছ থেকে লাঞ্ছনা, অনেক ব্যথা বেদনা নিয়ে এখানে তাদের বসবাস। এখানকার বাবার বড় অসহায়, তাদের প্রতিপত্তি আছে, সহায় সম্বল আছে, অবস্থা ভালো আছে। ছেলে থাকে আমেরিকা, মেয়ে থাকে কানাডা, ওয়াইফ থাকে অস্ট্রেলিয়া। তাকে দেখবে কি? এই জন্য ওদেরকে আমাদের এখানে রেখে গেছে। যেই বাবাদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালন হচ্ছে বাবা দিবস, সেই বাবারাই সন্তান থাকার পরও নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বৃদ্ধাশ্রমে। শুনতে পান না বাবা ডাক, এমন পরিস্থিতি থেকে রক্ষা মিলুক বাবাদের। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আসমা আক্তার, নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নরসিংদীর পলাশে জেলা বিএনপির এক নেতা এবং তার সমর্থকদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 3 জন। পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় সন্ধ্যায় এই সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে। পুলিশ জানায়, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে মুখোমুখি হয় বিপরীত দিক থেকে আসা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের। এই সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন। আহত হন বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল এবং আরও একজন। পরে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। ময়মনসিংহ জেলার গৌরীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। সম্মেলন উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি। জাকির হোসেন রোকন বলেন, অপসংস্কৃতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাসাস। সংগঠনে যেন কোনো ফ্যাসিস্টের সহযোগী ঢুকতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসাইন এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুব আলম এবং মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইদুল্লাহ, প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখা নির্বাহী কর্মকর্তা এবং কর্মচারীরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি দুপক্ষে। তেহরানের পাশে চীন পাকিস্তান পাল্টা আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। ইউনূস তারিক বৈঠকে সন্তুষ্ট সরকার, দেশের রাজনীতিতে স্বস্তি দেখছেন বিশ্লেষকরা।
ভোটের মাঠে ইসি শুধু রেফারির কাজ করবে জানিয়েছেন সিইসি। নগর ভবনে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে ঘোষণা ইশরাক হোসেনের। শপথের বিষয়ে সরকারকে দ্রুত ফয়সালার আহ্বান। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 169 জন হাসপাতালে, আরেকজনের মৃত্যু। স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ। বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। জানাজায় শরীক বিভিন্ন দলের নেতারা। তারেক রহমান এবং ডক্টর কামালের শোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ। শুভরাত্রি।